আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। এটাকে অনেকেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসিও বলে থাকে। তো আমরা পড়াটা শুরু করি। তাহলে চলো শুরু করা যাক। গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ ও ক্রেবস চক্রে স্বল্প পরিমাণ এটিপি তৈরি হয়, কিন্তু অধিকাংশ শক্তি NADH প্লাস এইচ প্লাস, NADPH প্লাস এইচ প্লাস ও FADH2 জমা থাকে। হ্যাঁ, এসব উচ্চ শক্তির যৌগগুলো হতে ইলেকট্রন মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় বিদ্যমান কতিপয় বাহকের মাধ্যমে অক্সিজেনের কাছে পৌঁছায়। অর্থাৎ অক্সিজেন, যেহেতু সবাত শ্বসন, অবশ্যই আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে। তো সেটাই যে সর্বশেষ বিভিন্ন বাহকের মাধ্যমে অক্সিজেনের কাছে যায়। ইলেকট্রনের এই বাহকগুলো সেখানে ধারাবাহিকভাবে সাজানো থাকে। এই বাহকগুলোকে একত্রে ইলেকট্রন প্রবাহতন্ত্র বলে। ইলেকট্রন প্রবাহতন্ত্রে ক্রমান্বয়ে উচ্চ শক্তি মাত্রা থেকে নিম্ন শক্তি মাত্রায় প্রবাহের সময় ইলেকট্রন যে শক্তি হারায় তা ব্যবহার করে এডিপি ও অজৈব ফসফেট মিলিত হয়ে এটিপি উৎপন্ন করে। এজন্য এ ধাপকে অনেক সময় অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। পাশাপাশি উচ্চ শক্তির যৌগগুলো জারিত হয়ে NAD+, NADP+ এবং FAD তৈরি করে। তো এখানে মূলত যেটা সাধারণ কথা সেটা হচ্ছে আমাদের কোষ শুধুমাত্র এটিপিকে চেনে। NADH+H+, NADPH+H+, এগুলোতে হতে পারে অনেক শক্তি আছে, কিন্তু বাস্তবে আমাদের কোষের জন্য প্রয়োজন শুধুমাত্র এটিপি। কিন্তু দেখা গিয়েছে গ্লাইকোলাইসিস কিংবা পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ হোক কিংবা ক্রেবস চক্র হোক, সব জায়গাতে আমরা খুব সামান্য পরিমাণ এটিপি পেয়েছি। গ্লাইকোলাইসিসে আমাদের মনে আছে যে আমরা মাত্র 2টা এটিপি পেয়েছিলাম, এবং পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণে কোনো এটিপিই পাইনি। ক্রেবস চক্রে আমরা পেয়েছিলাম 2 2 করে টোটাল 4 অণু এটিপি। তো যাই হোক, ও বিষয়টা আমরা পরবর্তীতে দেখব। তার এখানে যে আলোচনাটা সেটা হচ্ছে NADH+H+ থেকে এটিপি তৈরি করতে হবে। এই তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই প্রক্রিয়াটাকে অনেকেই অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। অক্সিডেটিভ মানেই হচ্ছে জারণ, আর ফসফোরাইলেশন মানেই ফসফরাসের আদান প্রদান। যেহেতু NADH+H+ বা উচ্চ শক্তি সম্পন্ন সকল যৌগ থেকে হাইড্রোজেনের ত্যাগ হচ্ছে, তার অর্থ এখানে জারণ বিক্রিয়া ঘটছে, তাই এটা একটা অক্সিডেশন বিক্রিয়া। আর একই সাথে যেহেতু ফসফরাসেরও আদান প্রদান ঘটছে, অর্থাৎ এডিপি এর সাথে একটা ফসফরাস যুক্ত হয়ে এটিপি তৈরি করছে, তাই এটা একটা ফসফোরাইলেশন বিক্রিয়া। তাই এই ধাপকে, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও বলা হয়ে থাকে। পাশাপাশি উচ্চ শক্তির যৌগগুলো, এই যে যেটা, অর্থাৎ উচ্চ শক্তির যৌগগুলো জারিত হবে এবং এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। এই বিক্রিয়াটা অক্সিডেটিভ ফসফোরিলেশন প্রক্রিয়া। ইতোপূর্বে একটু মনে করে দেখো, আমরা যখন পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ পড়েছিলাম, সেটা ছিল মূলত একটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কিন্তু এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের যে বিক্রিয়াগুলো, সেগুলো সবই অক্সিডেটিভ ফসফোরাইলেশন বিক্রিয়া। এই দুইটা টার্ম আমাদেরকে মনে রাখতে হবে। এর পরবর্তীতে ইলেকট্রন প্রবাহতন্ত্রে FAD, কোএনজাইম কিউ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ ও A3 ধারাবাহিকভাবে সাজানো থাকে। অর্থাৎ ইলেকট্রনের যে প্রবাহতন্ত্র, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরের ঝিল্লিতে বেশ কতগুলো বাহক সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। অর্থাৎ এই বাহকগুলোর মধ্যে সবার প্রথমে থাকে হচ্ছে FAD, অর্থাৎ ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। কোএনজাইম কিউ, এটা মূলত কোএনজাইম Q10, অর্থাৎ কোএনজাইমের একটা শ্রেণী। এর পরবর্তীতে থাকে হচ্ছে সাইটোক্রোম বি, তারপরে থাকে সাইটোক্রোম সি, এরপরে দেখা যায় সাইটোক্রোম এ, এবং তারপরে সাইটোক্রোম A3 ধারাবাহিকভাবে সাজানো। এগুলো মূলত শক্তিমাত্রা হিসেবে সাজানো থাকে। প্রবাহতন্ত্রের বাহকগুলোর ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা পূর্ববর্তী বাহক অপেক্ষা বেশি থাকে বলে ইলেকট্রন প্রবাহ সর্বদা একমুখী হয়। অর্থাৎ FAD এর থেকে কোএনজাইম কিউ এর আকর্ষণ ক্ষমতা বেশি, সেটা থেকে সাইটোক্রোম বি, তারপরে সাইটোক্রোম সি, তার থেকেও বেশি সাইটোক্রোম এ, এবং সব থেকে বেশি দেখা যাচ্ছে সাইটোক্রোম A3। যদিও সবশেষে একটা অক্সিজেন সেটা গ্রহণ করে ফেলে। অর্থাৎ দেখা যাচ্ছে যতগুলো বাহক আছে, FAD এর ইলেকট্রন গ্রহণ ক্ষমতা সব থেকে কম, তারপরে কোএনজাইম কিউ, তারপরে সাইটোক্রোম বি, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকার কারণে ইলেকট্রন প্রবাহ সর্বদা একমুখী থাকে, বিপরীত দিকে আর যাওয়ার সুযোগ থাকে না। সাইটোক্রোম A3 হতে
মুক্ত ইলেকট্রন বায়ুস্থ অক্সিজেন এবং প্রোটন যুক্ত হয়ে পানি উৎপন্ন করে, অর্থাৎ সর্বশেষ অক্সিজেন, বায়ুস্থ অক্সিজেন এই ইলেকট্রনটাকে গ্রহণ করে ফেলে এবং যে প্রোটনটা বেঁচে থাকে, হাইড্রোজেন প্লাস অর্থাৎ জারণ বিক্রিয়ায় যে হাইড্রোজেনটা আমরা পেয়েছিলাম সেটা পানি উৎপন্নতে ব্যবহৃত হয়। এখানে অক্সিজেনই হলো ইলেকট্রনের শেষ গ্রহীতা। খুবই ইম্পর্টেন্ট যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কে? এটা অক্সিজেন। এই অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে কোষাভ্যন্তরে প্রবেশ করে। সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম এখানে অনুঘটক হিসেবে কাজ করে। এজন্য ইটিএস এর এই কর্মকাণ্ডকে প্রান্তীয় জারণ বলা হয়ে থাকে। অর্থাৎ যেহেতু অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে, অর্থাৎ বলা যেতে পারে একেবারে শেষ প্রান্ত, একই সাথে বলা যেতে পারে বিক্রিয়ারও শেষ প্রান্ত, একই সাথে বলা যেতে পারে কোষেরও শেষ প্রান্ত, অর্থাৎ পত্ররন্ধ্রের মাধ্যমে শেষ হয়। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে এই বিক্রিয়াটা একই সাথে যেমন শ্বসনের শেষ বিক্রিয়া, একই সাথে সেটা একেবারে কোষের শেষ প্রান্তের বিক্রিয়া। তাই এই ধরনের বিক্রিয়াকে বা ইটিএস এর কর্মকাণ্ডকে প্রান্তীয় জারণ বলা হয়ে থাকে, অর্থাৎ সর্বশেষ জারণ বিক্রিয়া। দেখো এখানে চিত্রের মাধ্যমে ইলেকট্রন প্রবাহতন্ত্রের প্রান্তীয় জারণ কিংবা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ধাপগুলোর বর্ণনা করা হয়েছে। তো প্রথম ধাপে দেখা যাচ্ছে NADPH+H+ কিংবা NADH+H+ যখন দুটো হাইড্রোজেন প্রথম বাহক FAD কে দিল এবং নিজে জারিত হয়ে NAD+ কিংবা NADP+ এ পরিণত হলো, তখন কিন্তু একটা এটিপিও উৎপন্ন হলো। আমরা জানি NAD কিংবা NADP এর সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে সেগুলো অস্থায়ী এবং উচ্চ গতিসম্পন্ন। তাই যখনই এই বাহকের মাধ্যমে এই হাইড্রোজেনের আদান প্রদান হবে, তখন এই উচ্চ গতির কারণে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হবে। পরবর্তীতে FAD এই হাইড্রোজেন দুটোকে গ্রহণ করলেও সম্পূর্ণরূপে তার শক্তিকে পাওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে কিছু শক্তি অপচয় হয়ে যাবে। বাস্তবে এই যে শক্তিটার পার্থক্য হবে, এই পার্থক্যটাই ADP এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করবে এবং এটিপিতে পরিণত করবে। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে NADPH+H+ থেকে যখন NADP কিংবা NADH+H+ থেকে NAD তৈরি হচ্ছে, তখন যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হচ্ছে তার কিছু অংশ FAD, FADH2 তৈরিতে ব্যবহার করছে এবং বাকি অংশটা ADP এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপিতে পরিণত হতে কাজে লাগছে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে FADH2 থেকে এই ইলেকট্রনটা কোএনজাইম কিউ বা যেটাকে বলে ইউবিকুইনন সে গ্রহণ করে কোএনজাইম QH2 তে পরিণত করছে। এখানে কাঙ্ক্ষিত মাত্রায় শক্তির পার্থক্য না থাকায় আমরা কোনো এটিপিকে পাইনি। এর পরবর্তী ধাপেই কোএনজাইম QH2 থেকে যখন সাইটোক্রোমে প্রবেশ করতে যাবে, তখনই হাইড্রোজেনটা দুই ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ হাইড্রোজেনটা এক ভাগে হাইড্রোজেন প্লাস বা প্রোটনে পরিণত হচ্ছে, আর এক ভাগে একটা ইলেকট্রন মুক্ত করছে। আমরা জানি সাইটোক্রোমে শুধুমাত্র ইলেকট্রনই প্রবেশ করতে পারে। তাই কোএনজাইম QH2 এর হাইড্রোজেনটা দুটো অংশে ভাগ হয়ে যাবে, একটা প্রোটন, একটা ইলেকট্রন। প্রোটন হলো হাইড্রোজেন প্লাস। আমরা দেখতে পাচ্ছি এই 2 হাইড্রোজেন প্লাস সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। এই 2 হাইড্রোজেন প্লাস মোটামুটি মুক্ত অবস্থাতেই থেকে যাবে, এর আর কোনো কাজ নেই। কিন্তু অপরদিকে যে ইলেকট্রনটা থাকবে সেটা করবে কি, সাইটোক্রোম বি তে প্রবেশ করবে। এই সাইটোক্রোম বিতে Fe3+ একটি ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হবে। এটি এবার সাইটোক্রোম সিতে চলে যাবে। এক্ষেত্রে এ দুটো ধাপের মধ্যে যথেষ্ট শক্তির পার্থক্য তৈরি হয়, এখানে আরেকটা এটিপি আমরা পেয়ে যাব। এবার Fe2+ ইলেকট্রনটাকে বহন করে সাইটোক্রোম সিতে নিয়ে আসলো এবং জারণ বিক্রিয়ার মাধ্যমে Fe3+ উৎপন্ন করলো। এ সময় নির্গত ইলেকট্রন প্রায় সাথে সাথেই সাইটোক্রোম এ এর Fe3+ কর্তৃক গৃহীত হবে এবং একইভাবে Fe2+ এ পরিণত হয়ে সাইটোক্রোম A3 কে ইলেকট্রনটা দিয়ে দিবে। এক্ষেত্রে সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম এ এর মধ্যে যথেষ্ট শক্তির পার্থক্য হয় না, কিন্তু সাইটোক্রোম এতে Fe3+ যখন বিজারিত হয়ে Fe2+ এ পরিণত হবে এবং সাইটোক্রোম A3 তে প্রবেশ করতে যাবে, তখনই যথেষ্ট শক্তি নির্গত হবে আর এখানে একটা এটিপি উৎপন্ন হবে। অর্থাৎ সাইটোক্রোম এ থেকে A3 এর প্রবেশ পথে আরেকটা এটিপি পাওয়া যাবে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া সাইটোক্রোম বি, সি, A3 এই নামকরণগুলো কিভাবে হলো, অর্থাৎ এই নামকরণগুলোর পিছনের তাৎপর্য কী? এই নামকরণগুলো কি বাহকের অনুসারে হয়েছে, নাকি কে আগে ইলেকট্রন গ্রহণ করবে বা কোন আয়ন জারিত বা বিজারিত হবে তার উপর নির্ধারণ করে হয়েছে? সত্যি কথা বলতে এর মধ্যে কোনোটাই নয়। এই সাইটোক্রোম বি, সি, এ
এই নামকরণগুলো আসলে হয়েছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য শোষণের বৈশিষ্ট্যের উপরে, অর্থাৎ কোন সাইটোক্রোমটা কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য আলো শোষণ করছে তার উপর ভিত্তি করে এগুলোর নামকরণ এরকম হয়েছে। তো এগুলো আসলে আমাদের খুবই উচ্চ শ্রেণীর আলোচনা, এটা আমাদের কোনো অবস্থাতে এখন জানার প্রয়োজন নেই। তাই আমরা শুধু এটা মুখস্থ রাখবো যে সাইটোক্রোম বি সি এ, অর্থাৎ বি থেকে সি, সি থেকে এ। বি থেকে সিতে যাওয়ার সময় একটা এটিপি, সি থেকে এতে কিচ্ছু নেই, এ থেকে এ3তে যাওয়ার সময় আরেকটা এটিপি। এবার সর্বশেষ ধাপে অর্থাৎ সাইটোক্রোম এ3তে সাইটোক্রোম এ থেকে যে Fe2+ এসেছিল সেটা একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। এই ইলেকট্রনটা গ্রহণ করবে মাইটোকন্ড্রিয়ার একটা অক্সিজেন। বাস্তবে সাইটোক্রোম ধাপগুলোতে একই সাথে দুটো করে ইলেকট্রনের প্রসেস চলে, অর্থাৎ একই সাথে দুটো করে ইলেকট্রন আদান প্রদান চলতে থাকে। তাই সাইটোক্রোম এ3 থেকে আমরা মোট 2টা ইলেকট্রন পাবো। এক্ষেত্রে এই 2টা ইলেকট্রন মাইটোকন্ড্রিয়াস্থ একটা অক্সিজেন পরমাণু অর্থাৎ হাফ অণু অক্সিজেন গ্রহণ করবে এবং অক্সিজেন 2- পরিণত হবে। একটু মনে করে দেখো, আমরা 2 হাইড্রোজেন পেয়েছিলাম। একটু মনে করে দেখো, কোএনজাইম কিউ থেকে যখন হাইড্রোজেন পরমাণু সাইটোক্রোমে প্রবেশ করতে গিয়েছিল তখন ইলেকট্রন এবং প্রোটন আলাদা হয়ে গিয়েছিল, অর্থাৎ সে সময় আমরা দুটো প্রোটন পেয়েছিলাম। এখন এই অক্সিজেন 2- সাথে উক্ত 2টা প্রোটন সংযুক্ত হয়ে এক অণু পানিতে পরিণত হবে এবং এই প্রক্রিয়া একই সাথে 2 ধাপে হওয়াতে সর্বমোট 2 অণু পানি উৎপন্ন হবে। তাহলে আমরা যেটা বুঝলাম, প্রথম ধাপে অর্থাৎ ইটিএস এর ফার্স্ট কমপ্লেক্স, অর্থাৎ প্রথম ধাপে বা ইটিএস ফার্স্ট কমপ্লেক্সে NADH+H+ থেকে হাইড্রোজেন FAD গ্রহণের সময় এক অণু এটিপি পেলাম, এবং তৃতীয় কমপ্লেক্সে কোএনজাইম কিউ থেকে হাইড্রোজেন যখন সাইটোক্রোমে প্রবেশ করতে যাবে তখন হাইড্রোজেন পরমাণু প্রোটন ও ইলেকট্রনে পরিণত হলো, এবং পরবর্তীতে যখন সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সিতে যাবে তখন আরেকটা এটিপি পেলাম, এবং সর্বশেষ দেখা যাচ্ছে সাইটোক্রোম এ থেকে সাইটোক্রোম এ3তে যাওয়ার সময় আরেকটা এটিপি পেলাম, অর্থাৎ সর্বমোট 3টে এটিপি পেলাম, এবং সেই সাথে উৎপাদ হিসেবে আমরা পেলাম এক অণু পানি। এবার প্রান্তীয় জারণে এক অণু NADH+H+ বা NADPH+H+ জারণের ফলে 3 অণু এটিপি এবং এক অণু FADH2 বা FMAH2 জারণে 2 অণু এটিপি উৎপন্ন হয়। বাস্তবে FADH2-র সাথে তো আমরা পরিচিত, এই FMAH2 এই জিনিসটা আসলে খুব বেশি আমাদের দরকার নেই, বাস্তবে এটা অধিকাংশ বইয়ে নেই সম্ভবত। তারপর আমরা জেনে রাখি যে FADH2 এবং FMAH2 অর্থাৎ ফ্লেভিন মনোনিউক্লিওটাইড অ্যাডেনিন হাইড্রোজেনের জারণেও 2 অণু এটিপি উৎপন্ন হয়। তাহলে দেখো, প্রান্তীয় জারণে এক অণু NADH+H+ বা NADPH+H+ জারণের ফলে 3 অণু এটিপি। হ্যাঁ, এখানেই দেখো NADH+H+ এর জারণ আমরা দেখেছি 1 2 3 অণু এটিপি পেয়েছি, এবং এক অণু FADH2 বা FMAH2 জারণে 2 অণু এটিপি উৎপন্ন হয়। বাস্তবে এখানে FADH2-র জারণটা দেখানো হয়নি, NADH+H+এরই দেখানো হয়েছে। তো FADH2টাও চিত্রটা ঠিক একই রকম হবে, তো সেক্ষেত্রে আমরা 2 অণু এটিপি পাবো। এক্ষেত্রে আরেকটা ব্যাপার যে FADH2-র সাথে তোমরা পরিচিত, কিন্তু এই যে FMAH2 বা রিডিউসড ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, এটা কিন্তু বাস্তবে আমাদের কোনো দরকার নেই, এখানে দিয়েছে আমাদের শুধু জানিয়ে রাখার জন্য যে FMAH2 যদি থাকতো সেখান থেকে আমরা 2 অণু এটিপি পেতাম। এবার দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ইলেকট্রন বাহক সমূহ। সত্যি কথা বলতে আমরা কিন্তু ইতিপূর্বে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের যে ইলেকট্রন বাহক 3 ধরনের আছে সেটা কিন্তু দেখেই এসেছি। একটা হচ্ছে FAD, কোএনজাইম কিউ আর সাইটোক্রোম। FAD, কোএনজাইম কিউ, সাইটোক্রোম। FAD, কোএনজাইম কিউ, সাইটোক্রোমের মধ্যে BCA, BCAA3, BCAA3, BCAA3। তাহলে FAD, কোএনজাইম কিউ, সাইটোক্রোম, BCAA3। ঠিক আছে, তো এখানে মূলত ইলেকট্রন বাহক সমূহকে কতগুলো শ্রেণীতে ভাগ করেছে, যার প্রথমেই দেখা যাচ্ছে ফ্লাভোপ্রোটিন। ফ্লাভোপ্রোটিন মানে বলতে হচ্ছে ফ্লেভিন সমৃদ্ধ প্রোটিন। তো এরা 2 প্রকার, FAD ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এবং FMN ফ্লেভিন মনোনিউক্লিওটাইড। ফ্লেভিন মনোনিউক্লিওটাইডের আসলে ব্যবহার খুব বেশি নেই, তারপর আমরা এটা জেনে রাখবো শুধু যে ক্রেবস চক্রে FADH2 এর উৎপত্তি ঘটে, যা ইটিএস এসে জারিত হয় FAD এবং 2 অণু এটিপি তৈরি করে। FAD বা FMN ইটিএস এর প্রথম ইলেকট্রন গ্রহীতার কাজ করে
NADH প্লাস H প্লাস বা NADPH প্লাস H প্লাস থেকে হাইড্রোজেন মুক্ত করে ETS এ সরবরাহ করে। যাক, সহজ কথা এটুকু আমরা মনে রাখবো। FAD এবং FMN ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের প্রথম ইলেকট্রন গ্রহীতা। তাহলে ETS এর প্রথম ইলেকট্রন গ্রহীতা কে? ফ্লাভোপ্রোটিন। কে? ফ্লাভোপ্রোটিন FAD। তাহলে ETS এর প্রথম ইলেকট্রন বাহক কে বা প্রথম ইলেকট্রন গ্রহীতা কে? সেটা হচ্ছে FAD। বা আমরা অতিরিক্ত করে FMN কেও মনে রাখতে পারি, যদিও আমাদের এটা কোনো প্রয়োজন নেই। তার পরবর্তীতে দেখা যাচ্ছে সাইটোক্রোম। সাইটো মানে সাইটোপ্লাজম, আর ক্রোম মানে অবশ্যই লৌহ। ক্রোমা থেকে ক্রোম, এর অর্থ হচ্ছে লৌহ। তাহলে এটা হলো এক প্রকার এনজাইম যার হেমিন নামক অপ্রোটিন অংশে লৌহ থাকে। ETS এ কয়েক প্রকার সাইটোক্রোম পর্যায়ক্রমে সাজানো থাকে। অপ্রোটিন অংশে লৌহ থাকে আর পর্যায়ক্রমে BCAA3 এগুলো সাজানো থাকে, আমরা এটা দেখেছি। এর কাজ হচ্ছে লৌহ জারণ বিজারণের মাধ্যমে ইলেকট্রন স্থানান্তর করে। অর্থাৎ আমরা সবগুলো সাইটোক্রোম ধাপে দেখেছি কিভাবে Fe2+ থেকে Fe3+ কিংবা Fe3+ থেকে Fe2+ করে করে ইলেকট্রনটা পরিবাহিত হয়ে সর্বশেষ অক্সিজেনের কাছে পৌঁছাচ্ছে। এর পরের ধাপে দেখো কোএনজাইম কিউ বা কোএনজাইম Q10 মূলত এটার বাস্তব নাম। তো এর অপর নাম ইউবিকুইনন। এটা রাসায়নিকভাবে ভিটামিন কে, ভিটামিন ই এর সাথে সম্পর্কযুক্ত। ক্লোরোপ্লাস্টের প্লাস্টোকুইননের মতো এর গঠন। অর্থাৎ আমরা যখন P700 P680 ফটোসিস্টেম শিখেছিলাম তখন প্লাস্টোকুইনন নামে একটা বাহককে পেয়েছিলাম। তো এখানেও ঠিক তেমন ইউবিকুইনন সেই একই বাহক। এখানে একটা বিষয় একটু জেনে রাখা ভালো, সেটা হলো যেহেতু এখানে কোএনজাইম কিউ হাইড্রোজেনবিহীন অবস্থায় রয়েছে, অর্থাৎ বিজারিত অবস্থায় আছে, তাই এটার নাম হয়েছে ইউবিকুইনন। কিন্তু যখন এটা হাইড্রোজেন গ্রহণ করবে অর্থাৎ জারিত হবে, তখন এটার নাম হয়ে যাবে ইউবিকুইনল। অর্থাৎ জারিত কোএনজাইম কিউ সমান ইউবিকুইনল এবং বিজারিত কোএনজাইম কিউ সমান ইউবিকুইনন। যেমন দেখো এখানে কোএনজাইম কিউ যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কোএনজাইম কিউ হাইড্রোজেনে পরিণত হলো, তখন এটা ইউবিকুইনলে পরিণত হলো। অর্থাৎ ইউবিকুইনন অবস্থা থেকে ইউবিকুইনলে পরিণত হলো। তো যাই হোক, ওইদিকে আমরা না যাই, আমরা সাধারণভাবে শিখি যে কোএনজাইম কিউ এর অপর নাম ইউবিকুইনন। এটি রাসায়নিকভাবে ভিটামিন কে আর ভিটামিন ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট, ক্লোরোপ্লাস্টের প্লাস্টোকুইননের মতো। এরা ফ্লাভোপ্রোটিন সাইটোক্রোম বি এর মাঝে একটা সহযোগী বাহকের কাজ করে। হ্যাঁ, অবশ্যই ফ্লাভোপ্রোটিন এবং সাইটোক্রোমের মাঝে কোএনজাইম কিউ একটা সহযোগী অংশ হিসেবে কাজ করেছে। যাই হোক, এবার সবাত শ্বসনের শক্তির হিসাব আমরা একটু দেখব, যে এনার্জি ক্যালকুলেশন ইন অ্যারোবিক রেসপিরেশন। তো শ্বসনের বিভিন্ন ধাপে আমরা বিভিন্ন রকমের শক্তি পেয়েছি। তো আমাদের মনে আছে কিনা গ্লাইকোলাইসিস পর্যায়ে আমরা মাত্র 2টা এটিপি পেয়েছিলাম, কিন্তু এখন আমরা দেখব কিভাবে কিভাবে বা কোন কোন ধাপে আমরা এই এটিপি গুলো পেয়েছিলাম বা উৎপন্ন বস্তুগুলো কোন কোন ধাপে কিভাবে পেয়েছিলাম। এক্ষেত্রে দেখো গ্লাইকোলাইসিসের প্রথম ধাপে অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরির সময় একটা এটিপি লেগেছে। একটা এটিপি বাইরে থেকে দিতে হয়েছে বা কোষ থেকে সরবরাহ করতে হয়েছে। এটা কিন্তু আমরা একে একে ছবি আঁকিয়ে কিন্তু বিক্রিয়াগুলো হাতে কলমে দেখেছিলাম। তো পরবর্তীতে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হচ্ছে, তখন কিন্তু আরও একটা এটিপি সরবরাহ করতে হচ্ছে। অর্থাৎ 2 অণু এটিপি কোষ থেকে নিতে হয়েছে। ধার নিতে হয়েছে। এর পরবর্তীতে 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরির সময় 2 অণু NADH+H+ তৈরি হলো। এবং এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরির সময় 2 অণু এটিপি আমরা পাই। এবং সর্বশেষ ধাপ যেটা ছিল অর্থাৎ ফসফোইনল পাইরুবিক অ্যাসিড থেকে পাইরুবিক অ্যাসিড তৈরির সময় কিন্তু আরও 2টো এটিপি আমরা পাই। অর্থাৎ দেখা গেল এখানে টোটাল 4 অণু এটিপি আমরা পেয়েছিলাম, কিন্তু 2 অণু এটিপি খরচ হওয়ার কারণে মোট হিসাব দাঁড়িয়েছিল 2 অণু এটিপি। কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে আসার পরে এই যে দুটো NADH+H+ ছিল, সেটা কিন্তু 6টা এটিপিতে পরিণত হয়ে গেল। অর্থাৎ সব মিলিয়ে আমাদের এখন দাঁড়ালো 8 অণু এটিপি। গ্লাইকোলাইসিস পর্যায়ে আমরা পেলাম তাহলে 8 অণু এটিপি। এবার পাইরুবিক অ্যাসিড সক্রিয়করণ, এই ধাপে আমরা 2 অণু NADH+H+ পেয়েছি, আর কিচ্ছু পাইনি। তাহলে সেই হিসেবে আমরা 6টা এটিপি পেলাম।
এবার ক্রেবস চক্রে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে যখন আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়েছিল, অর্থাৎ তৃতীয় ধাপে, তখন দুটো NADH প্লাস H প্লাস এবং 6টা ATP আমরা পেয়েছি। তো ঠিক তারও পরবর্তী ধাপে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে তৈরির সময় যে দুটো NADH প্লাস H প্লাস পেয়েছিলাম, সেটাও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে 6 অণু ATPতে পরিণত হলো। ঠিক তার পরবর্তী ধাপেই সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড তৈরি হলো, তখন ডাইরেক্টলি আমরা দুটো এটিপি পেয়েছিলাম। তো দুটো এটিপি রাখলাম। তো সাকসিনিক অ্যাসিড থেকে এবার ফিউমারিক অ্যাসিডে যাওয়ার সময় 2 অণু FADH2 পেয়েছিলাম। এক অণু করে টোটাল 2 অণু FADH2 পেয়েছিলাম, যার সমতুল্য মান আসলো 4 ATP। এবার ম্যালিক অ্যাসিড থেকে, অর্থাৎ একটা ধাপ গ্যাপ দিয়ে, ম্যালিক অ্যাসিড থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ ক্রেবস চক্রের সর্বশেষ ধাপ, অর্থাৎ ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরির সময় 2 NADH প্লাস H প্লাস পেয়েছি, যার সমতুল্য মান হচ্ছে 6টা এটিপি। তাহলে সর্বমোট বা নিট আমরা এটিপি পাই 38 অণু এটিপি, যেখান থেকে 2 অণু এটিপি, এখানে যে গ্লাইকোলাইসিসের যে খরচটা ছিল ওটাতে বাদ দিয়ে আমাদের হাতে আছে 36 অণু এটিপি। তাহলে এই সম্পূর্ণ সবাত শোষণে আমরা সর্বমোট 38টা এটিপি উৎপাদনে সক্ষম হয়েছি, কিন্তু গ্লাইকোলাইসিসে দুটো এটিপি লেগে যাওয়ায় সর্বমোট আমাদের কাছে নিট এটিপি আছে 36টা। অর্থাৎ 36 অণু এটিপি হলো সবাত শোষণে আমাদের শক্তির সর্বশেষ হিসাব। অর্থাৎ 36টা এটিপি হলো সবাত শোষণে প্রাপ্ত শক্তি। এবার গ্লাইকোলাইসিসে 2টি NADH প্লাস H প্লাস থেকে 6টির পরিবর্তে 4টি এটিপি তৈরি হয়েছিল। হ্যাঁ, এটাই আমাদের সব থেকে বেশি মনে রাখতে হবে যে গ্লাইকোলাইসিসে কিন্তু 2টা NADH প্লাস H প্লাস থেকে পাওয়া শক্তি থেকেই দুটো এটিপি গিয়েছে, না তো কি অন্য এটিপি থেকে। সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস পর্যায়ে 2টি এটিপি ব্যয়িত হয় এবং বিভিন্ন পর্যায়ে 38টা এটিপি উৎপন্ন হয়। অর্থাৎ এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণের ফলে সবাত শোষণে নিট উৎপাদন 36 অণু এটিপি, কিন্তু পূর্বের ধারণা অনুসারে সবাত শোষণে নিট 38 এটিপি তৈরি হতো। অপরদিকে অবাত শোষণে সর্বমোট 4টি এটিপি তৈরি হয়, যার 2টি গ্লাইকোলাইসিস ধাপে গৃহীত, অর্থাৎ অবাত শোষণে নিট উৎপাদন 2 এটিপি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সবাত শোষণে সম্পূর্ণত 38 অণু এটিপি উৎপন্ন হলো, কিন্তু আমাদের নিট উৎপাদন ছিল 36 অণু এটিপি। সবাত শোষণের নিট উৎপাদন 36 অণু এটিপি আর অবাত শোষণের নিট উৎপাদন 2 অণু এটিপি। বলতে গেলে অবাত শোষণের ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিসেই যত এটিপির খরচ হয়েছে, আর কোনো ধাপে কোনো খরচ হয়নি। তাহলে সবাত শোষণে পেলাম 36 অণু এটিপি এবং অবাত শোষণে পেলাম 2 অণু এটিপি। তো এটা মূলত আমাদের সবাত শোষণের শক্তির হিসাব। তো আরেকবার একটু মনে করার চেষ্টা করি আজকে কি পড়লাম। সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মূলত একটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া, এবং এটাতে ধাপে ধাপে ইলেকট্রন বাহকগুলো সাজানো থাকার কারণে ইলেকট্রন পরিবহন সবসময় একমুখী হয়। এক্ষেত্রে বাহকগুলো হলো FAD কোএনজাইম কিউ সাইটোক্রোম BCAA3, ঠিক আছে না? FAD কোএনজাইম কিউ সাইটোক্রোম BCAA3, FAD কোএনজাইম কিউ সাইটোক্রোম BCAA3, FAD কোএনজাইম কিউ সাইটোক্রোম BCAA3। তো এক্ষেত্রে সর্বপ্রথম ইলেকট্রন গ্রাহক হচ্ছে FAD, অর্থাৎ FAD এর ইলেকট্রন গ্রহণ ক্ষমতা সর্বাধিক, তাই এটা সবার আগে ইলেকট্রনটাকে গ্রহণ করে, এবং ধাপে ধাপে কোএনজাইম কিউ এর মাধ্যমে সাইটোক্রোম BCAA3 এর মাধ্যমে অক্সিজেনের কাছে ইলেকট্রন পৌঁছে দেয়, এবং সর্বশেষ আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে পাই নিট এখনো পানি। এর পরবর্তীতে আমরা দেখলাম NADH প্লাস H প্লাস থেকে 3 অণু এটিপি এবং FADH2 থেকে 2 অণু সমতুল্য এটিপি আমরা এই সিস্টেমের মাধ্যমে পাই। এর পরবর্তীতে এই সিস্টেমটার কিছু ইলেকট্রন বাহক সমূহের শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে, যেখানে ফ্লাভোপ্রোটিনে দুটো পেয়েছি, মূলত ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড আর ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, এই দুটোই ইলেকট্রন প্রথম গ্রহীতা। এর পরবর্তীতে সাইটোক্রোম এবং কোএনজাইম কিউ, যার অপর নাম হচ্ছে ইউবিকুইনন, আমরা দেখলাম, এবং সর্বশেষ ধাপে আমরা হিসাব করলাম সবাত শোষণে 36টা এটিপি আমরা নিট পেলাম এবং গ্লাইকোলাইসিসে 2টা এটিপি আমরা নিট পেলাম। তো আজকের মতো সবাত শোষণের এইটুকুই। এর পরবর্তীতে আমরা করব অবাত শোষণ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।